আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমি মুস্তফা নাসিরুল আজম, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের চলো তড়িৎ। যদিও ক্লাসগুলো হয়ে গেছে, অর্থাৎ আমাদের ফিজিক্সের সেকেন্ড ইয়ারের সবগুলো ক্লাসই কিন্তু শেষ হয়ে গেছে। এখন শুধু আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলো আমরা বাকি এই ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো তড়িতের কারশফের সূত্র বা কিরশফের সূত্র প্রয়োগ করে বিভিন্ন যে সার্কিটগুলো আছে, বর্তনীগুলো আছে, সেই বিশেষ করে জটিল বর্তনীগুলো যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা যে সমাধানগুলো অর্থাৎ প্রবাহ মাত্রা কী করে নির্ণয় করতে সেটাই আমি দেখাবো তোমাদেরকে। তো আমি এগুলো তো ঠিক আছে। প্রথমে এখানে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি সেই সার্কিটে যদি আমরা কিরশফের সূত্র প্রয়োগ করি, খুবই সহজ একটি সার্কিট আমি দেখাচ্ছি প্রথমে, এরপরে আমরা একটু জটিল সার্কিটের দিকে যাব। তো এই যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, তো এই সার্কিটে আমরা এখান থেকে এই বিভিন্ন রোধের মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রাগুলো চলছে তার মান বের করতে চাই কিরশফের সূত্র প্রয়োগ করে। আমরা এখানে সরাসরি কিরশফের সূত্র প্রয়োগ করে যেতে চাই। এখানে ওহমের সূত্র প্রয়োগ করে এটির এই সার্কিটের ক্ষেত্রে সম্ভব, কিন্তু আমরা এখানে কিরশফের সূত্র প্রয়োগ করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি সার্কিটটাকে আঁকছি বোর্ডে। R1 200 ohm, R2 30 ohm, R3 এখানে আমাদের 300 ohm। আমাদের তড়িৎচালক শক্তির মান দেওয়া আছে 10 ভোল্ট। আমরা এখানে বিভিন্ন বিন্দুগুলো নামকরণ করে ফেলি, এ বি সি ডি ই, সরি ই আছে আমাদের, আমরা আর ই নিলাম না, এফ এবং জি। প্রথমে যে কোনো একটি সংযোগ বিন্দুতে আমরা কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করতে চাই। তাহলে আমাদের এখানে সংযোগ বিন্দু বি বা এফ, আমরা বি বিন্দুতেও যদি প্রয়োগ করি তাহলে এখানে আমাদের প্রবাহ মাত্রাগুলো এরকম হবে। এটি যদি I1 হয়, এটিকে নাম দিলাম I2, I3, এটি আবার I1। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে I1, I2 এবং I3 মান বের করা। তো আমরা সেক্ষেত্রে প্রথমেই আমরা এখানে বি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করছি। আমরা এখানে বলা হচ্ছে কিরশফের প্রথম সূত্রে বলা হচ্ছে যে বিভিন্ন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক সমষ্টি শূন্য। তো সুতরাং বি বিন্দুতে যে প্রবাহ মাত্রাগুলো মিলিত হচ্ছে সেটা হচ্ছে I1, I2 এবং I3। তো সুতরাং আমরা লিখতে পারি I1, I2, I3 এদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। তবে এগুলি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, বীজগাণিতিক সমষ্টির কথা বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যে প্রবাহ মাত্রাগুলো কোনো সংযোগ বিন্দু অভিমুখে আসছে সেগুলোকে আমরা ধনাত্মক ধরলে, যেগুলো নির্গত হয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা ঋণাত্মক হিসেবে বিবেচনা করব। এর উল্টোটাও কিন্তু করা যেতে পারে, অর্থাৎ যেটা আসছে সেটাকে যদি ঋণাত্মক ধরি এবং যেগুলো নির্গত হচ্ছে সেগুলোকে আমরা ধনাত্মক ধরতে পারি। তো আমরা প্রথমটাই ফলো করছি যে প্রবাহ মাত্রাগুলো আসছে সেগুলোকে আমরা ধরছি ধনাত্মক, আর যে প্রবাহ মাত্রাগুলো নির্গত হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা ধরছি ঋণাত্মক। তো সেই হিসাবে I1 বি বিন্দু অভিমুখে এটি ধনাত্মক, I2 এবং I3 নির্গত হয়ে যাচ্ছে, সুতরাং এটা ঋণাত্মক। আমরা এটিকে 1 নম্বর সমীকরণ হিসেবে দিয়ে রাখবো। এবার আমরা কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তো দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমাদের একটা লুপ, একটি বদ্ধ বর্তনী বিবেচনা করতে হবে। তো আমরা যে চিত্রটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এরকম 3টি লুপ আছে, অর্থাৎ এ বি এফ জি এ এটি একটি লুপ, আবার বি সি ডি এফ বি এটি একটি লুপ, এবং শুধু মাঝখানের বাহুটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে এ সি ডি জি এটিও একটি লুপ। আমরা প্রথমেই
এ বি এফ জি এই লুপটা বিবেচনা করছি। তাহলে কিরশফের দ্বিতীয় সূত্র অনুসারে বদ্ধ বর্তনীতে, তাহলে এই বদ্ধ বর্তনীতে আমরা প্রথমে এবি বাহু নিচ্ছি। এবি বাহুর রোধ হচ্ছে R1, এর প্রবাহ মাত্রা I1। এবার হচ্ছে R3 বাহু অর্থাৎ বি এফ বাহু, এর রোধ হচ্ছে R3, এর প্রবাহ মাত্রা হচ্ছে I3। এফজিতে কোনো রোধ নেই। এজি বাহুতে আমাদের উৎস আছে ই, এর সবগুলির বীজগাণিতিক সমষ্টি শূন্য। বীজগাণিতিক সমষ্টি অর্থাৎ এক্ষেত্রে তড়িৎচালক শক্তি এবং প্রবাহ এগুলি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। তো প্রথমে আমরা দেখি যে কোন কোন প্রবাহটা ধনাত্মক বা ঋণাত্মক। আমরা এখানে যে নিয়মটা ফলো করব যে আমরা এটিকে একটা পথ হিসেবে বিবেচনা করি। এ বি এফ জি এ একটি পথ। তো আমরা এই পথটা ঘড়ির কাঁটা অনুসারে, ঘড়ির কাঁটার দিক অনুসারে ভ্রমণ করতে চাই। যদি কোনো রোধকে আমরা অতিক্রম করার সময় যদি প্রবাহ আমাদের সঙ্গেই ওই রোধকে অতিক্রম করে, তাহলে আমরা সেখানে ধরে নিব সেই প্রবাহটা ঋণাত্মক। আর যদি আমরা কোনো রোধকে অতিক্রমের কালে দেখি কোনো প্রবাহ আমাদের বিপরীত দিকে ওই রোধকে অতিক্রম করছে, তাহলে সেক্ষেত্রে ওই প্রবাহ হচ্ছে ধনাত্মক। তা আমরা যেটা বলছি যে এ থেকে বিতে যাচ্ছি, আমরা ঘড়ি কাঁটার দিকে যাচ্ছি, সুতরাং এ থেকে বিতে যাচ্ছি, এখানে প্রবাহ আমাদের সঙ্গেই চলছে, অর্থাৎ এখানে বিভব পতন হচ্ছে, বিভব পাতন বা বিভব পতন হচ্ছে, সুতরাং এক্ষেত্রে I1 ঋণাত্মক। বি থেকে এফ এদিকে যাচ্ছি, তখন আমরা দেখছি এখানে কি হচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি প্রবাহ আমাদের সঙ্গে সেদিকে রোধ অতিক্রম করছে, সুতরাং এক্ষেত্রে I3 ঋণাত্মক। আলহামদুলিল্লাহ, সরি। এবার আমরা যখন কোষটাকে আমরা অতিক্রম করছি, আমরা মনে রাখবো এরকম যে যদি আমরা ছোট প্রান্ত থেকে বড় প্রান্ত অর্থাৎ ঋণাত্মক প্রান্ত থেকে যদি ধনাত্মক প্রান্তের দিকে যাই, তাহলে আমরা ধরে নেব যে এক্ষেত্রে ভোল্টেজ গেইন অর্থাৎ এক্ষেত্রে আমরা ওই তড়িৎচালক শক্তিকে আমরা ধনাত্মক হিসেবে বিবেচনা করব। তো সুতরাং আমরা কিন্তু জি থেকে এর দিকে যাচ্ছি, অর্থাৎ কি কোষের ছোট প্রান্ত থেকে বড় প্রান্তের দিকে যাচ্ছি, কোষের ভেতর দিয়ে, সুতরাং এক্ষেত্রে আমাদের কোষটি হবে ধনাত্মক। আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি যে I1 R1 অর্থাৎ 200 I1 প্লাস 300 I3 is equal to 10, বা আমরা এখান থেকে 20 I1 প্লাস 30 I3 is equal to 1, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এবার আমরা আরেকটা লোক নিচ্ছি BCDFB। PCDFB এখানে কিন্তু কোনো উৎস বা তড়িৎচালক কোষ কিন্তু যুক্ত নেই, তবুও আমরা এখানে আমরা কিরশফের সূত্র প্রয়োগ করতে পারবো। তো আমরা যদি এই বর্তনীতেও, এই বদ্ধ বর্তনীতেও যদি ঘড়ির কাঁটার দিক অনুসারে যদি আমরা এখানে ভ্রমণ করি, অর্থাৎ BCDFB এইভাবে যদি ভ্রমণ করি ক্লকওয়াইজ, তাহলে দেখো বিসি বাহুতে কোনো রোধ নেই, সুতরাং এর এগেনস্টে কোনো বিভব পতন হচ্ছে না। আমরা সি থেকে ডি, এখানে R2 রোধ যুক্ত আছে এবং এখানে আমরা সি থেকে ডির দিকে যাচ্ছি, সেক্ষেত্রে প্রবাহ আমাদের সঙ্গেই রোধটাকে একই দিক থেকে অতিক্রম করছে, অর্থাৎ এক্ষেত্রে বিভব পতন হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে I2 হবে ঋণাত্মক, অর্থাৎ I2 R2 এর গুণফল হবে ঋণাত্মক। তো সুতরাং আমরা এবার বলছি যে BCDFB এখানেও একই রকম ভাবে আমি একবার মান বসিয়ে দিচ্ছি, -30 I2 ডি থেকে এফ, এখানে কোনো কোষ রোধ নেই, সুতরাং বিভব পতন বা বিভব পার্থক্যের কোনো বিষয় নেই। এফ থেকে বি, এবার এফ থেকে বি যাচ্ছি, এফ থেকে বিতে যাচ্ছি, সুতরাং কি এক্ষেত্রে দেখো আমরা R3 রোধকে প্রবাহের বিপরীত দিক থেকে অতিক্রম করছি, সুতরাং এক্ষেত্রে I3 হবে ধনাত্মক। তাহলে এটা হচ্ছে I3 R3 ধনাত্মক, অর্থাৎ প্লাস 300
I3। এখানে মোট তড়িৎচালক কোষ বা মোট তড়িৎচালক শক্তি 0 নাই, সুতরাং কি প্লাস 0। আমরা তাহলে এটাকে লিখতে পারি 30 যদি আমরা 30 দিয়ে ভাগ দিই তাহলে আমরা I2 মাইনাস 10I3 ইজ ইকুয়াল টু 0। আমরা 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা এই যে I1 মাইনাস I2 মাইনাস I3 এই মানটা অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু বা I2 ইজ ইকুয়াল টু কি, আমরা এই যে সমীকরণটা পেলাম এখানে আমরা I2 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 I1 মাইনাস I3, এখান থেকে আমরা কি পাবো I2 ইজ ইকুয়াল টু I1 মাইনাস I3। এই মানটা যদি বসিয়ে দিই আমরা তাহলে আমরা এখান থেকে এটি 3 নম্বর সমীকরণকে লিখলাম, তাই নাকি 1 নম্বর সমীকরণকে প্রয়োগ করলাম। আমরা 2 নম্বর আমরা যে সমীকরণটা পেলাম এখানে I2 মাইনাস 10I3 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণে পাচ্ছি I2 ইজ ইকুয়াল টু I1 মাইনাস I3। তাহলে সেক্ষেত্রে I2 ইজ ইকুয়াল টু I1 মাইনাস I3 এই মানটা যদি আমরা বসিয়ে দিই আমরা এখান থেকে পাচ্ছি I1 মাইনাস 11I3 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। সুতরাং এখন আমরা 2 এবং 3 নম্বর সমীকরণ থেকে আমরা এখান থেকে সমাধান করে আমরা I1 এবং I3 মান বের করে নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2 ও 3 নং সমীকরণ হতে আমরা এখানে পাচ্ছি 20I1 প্লাস 30I3 ইজ ইকুয়াল টু 1। আমরা এই সমীকরণটাকে যদি 20 দিয়ে গুণ দিই তাহলে এটাকেও আমরা পাচ্ছি 20I1 মাইনাস আমরা যদি এভাবে লিখি তাহলে এটা অপনয়ন পদ্ধতিতে এটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 250I3 ইজ ইকুয়াল টু 1। সুতরাং I3 ইজ ইকুয়াল টু 1/250 এত অ্যাম্পিয়ার। এবার I3 মান যদি আমরা এই যে 3 নম্বর সমীকরণে বসাই সেখান থেকে আমরা I1 পেয়ে যাব। I1 এবং I3 মান যদি আমরা আবার 1 নম্বর সমীকরণে বসাই সেখান থেকে আমরা I2 মান পেয়ে যাব। এভাবে আমরা I1 I2 I3 এই সবগুলো মান বের করতে পারি। শিক্ষার্থীরা তোমাদেরকে এটা বাসায় করে নেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, ইলেকট্রিসিটির খুবই ডিস্টার্ব করছে। সুতরাং ক্লাসে অলরেডি আমরা পিছিয়ে গেছি অনেকখানি। এবার আমি তোমাদেরকে যে বর্তনীটি দেখাচ্ছি সেটি তোমরা খেয়াল করো, এটি একটু জটিল। তো সেক্ষেত্রে এই বর্তনীটি আমি বোর্ডে আঁকছি যে এখানে দেখো যে আমাদের এখানে 2টি তড়িৎচালক উৎস রয়েছে আর 4টি রোধ রয়েছে। তো এখানে কিরশফের সূত্র প্রয়োগ করে কি করে আমরা এটা সমাধান করব, অর্থাৎ আমরা প্রবাহ মাত্রাগুলোর মান বের করবো সেটা আমি দেখাচ্ছি। তো তার আগে তোমাদেরকে শুধু একটু জানিয়ে রাখি যে আমি শুধুমাত্র সমীকরণগুলো তৈরি করে দেবো, তোমরা বাসায় এটা শুধু সলভ করে নেবে, কারণ আমাদের একটু সময়ের স্বল্পতা রয়েছে। আমি এখন থেকে প্রত্যেকটা ক্ষেত্রে তাই করব। হ্যাঁ, তো আমি চিত্রটি আঁকছি।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্ক্রিনে যে চিত্রটি ছিল বা আছে সেটি কিন্তু মূলত এই চিত্রটি, তাই না? তাহলে এখানে আমরা কিরচপের প্রথম সূত্র প্রয়োগ করি প্রথমে যে কোনো একটি জাংশন বিন্দু এ বা ই তে। তো এখানে কিন্তু একই অবস্থা, এ বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যদি এই বিন্দুতে কিরচপের প্রথম সূত্র প্রয়োগ করে থাকি তাহলে এখানে I1 আসতেছে, I2 এবং I3 নির্গত হচ্ছে। সুতরাং আমরা কিরচপের প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি I1 is equal to I2 plus I3। এবার আমরা কিরচপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে চাই। আমরা বি সি ডি ই এ বি, তাহলে আমরা এ বি সি ডি ই এ বদ্ধ বর্তনীতে দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে এখানে দেখো প্রথমেই আমরা স্মল r1 যেটা বলছি, স্মল r1 এই কোষটার কথা বলছি, এই স্মল r1 এখানে সি থেকে ডি এর মধ্যে দিয়ে প্রবাহ যেদিকে যাচ্ছে আমরা কিন্তু কি এখানে এই বর্তনীতে ক্লকওয়াইজ ভ্রমণ করছি। তাহলে প্রথমে সি থেকে ডি তে যাচ্ছে, তাহলে আমরা যেদিকে যাচ্ছে প্রবাহ সেদিকেই যাচ্ছে। I2 প্রবাহ চলছে এখানে, তাহলে আমরা লিখব I2 মাইনাস I2 R1। এবার ই থেকে এ এদিকে যাচ্ছে, এখানেও কিন্তু আমরা R1 প্রবাহকে, R1 রোধকে কিন্তু আমরা প্রবাহের অভিমুখে অতিক্রম করছি। এখানে I1, তাহলে এটাও মাইনাস হবে, মাইনাস I1 R1। এবার এ থেকে বি বিন্দুতে যাচ্ছি, আমরা R2 রোধকে অতিক্রম করছি একই দিক থেকে, এক্ষেত্রেও কিন্তু এটি ঋণাত্মক হবে, মাইনাস I2 R2। এখানে এই বদ্ধ বর্তনীতে একটি মাত্র কোষ রয়েছে E1, সেখানে কিন্তু দেখো আমরা কি করছি, ছোট প্রান্ত থেকে বড় প্রান্তের দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা বি থেকে সির দিকে যাচ্ছি, তাই না? বি থেকে সির দিকে যাচ্ছে, তাহলে ছোট প্রান্ত থেকে বড় প্রান্ত যাচ্ছে, তাহলে এক্ষেত্রে এটি হবে ধনাত্মক, তড়িৎচালক উৎসটি হবে ধনাত্মক। সুতরাং আমরা লিখব প্লাস E1 ইজ ইকুয়াল টু 0। তোমরা মান বসিয়ে নেবে, মান বসিয়ে নিয়ে তোমরা এখানে দেখবা যে তাহলে যে একটা সমীকরণ তৈরি হবে, সেই সমীকরণটাকে তোমরা 2 নম্বর দিয়ে রাখবে। এবার আমরা এ ই এফ জি এইচ এ ই এফ জি এইচ এ এই বদ্ধ বর্তনীতে এখানেও দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি, দেখো তাহলে আমরা এ থেকে যাত্রা করছি, এ থেকে ইট দিকে গেলাম, এ থেকে ইট দিকে যাচ্ছি প্রবাহের বিপরীত দিকে, সুতরাং এখানে কি হবে, এটি ধনাত্মক হবে। আমরা I1 ধনাত্মক ধরছি, I1 R1। আমরা ই থেকে এফ এর দিকে যাচ্ছি প্রবাহের বিপরীত দিকে, এখানে প্রবাহ ঋণাত্মক হবে, সরি এটা প্রবাহ ধনাত্মক হবে, I3 R3। এফ থেকে জি এর দিকে আসছি, সেখানেও প্রবাহের বিপরীত দিকে, সেটাও হবে ধনাত্মক I3 R2। আচ্ছা, এবার আমরা এখানে একটি উৎস রয়েছে E2, যেটির মান হচ্ছে 45 ভোল্ট। আমরা E2, তাহলে E2টাকে আমরা অতিক্রম করছি কি বড় প্রান্ত থেকে ছোট প্রান্তের দিকে, তাই না? আমরা তো ক্লকওয়াইজ আবর্তন করছি, তাহলে এ থেকে ইতে যাচ্ছি I1 ধনাত্মক, ই থেকে এফ এ আসছি I3 ধনাত্মক, এফ থেকে জিতে আসছি প্রবাহের বিপরীত দিকে I3 ধনাত্মক। কিন্তু যখন আমরা কোষটাকে অতিক্রম করছি বড় প্রান্ত থেকে ছোট প্রান্তের দিকে, তখন কিন্তু এটি ঋণাত্মক হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আমাদের মাইনাস E2 এই সবগুলোর সমষ্টি কত? 0। তো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে মান বসাতে বলছি, তোমরা বাসায় নিজেরাই করবে। এটা মান বসানোর পরে তোমরা দরকার হলে 1 নম্বরের সমীকরণের সহায়তা নেবে। 1 নম্বর সমীকরণ থেকে এখানে যেমন উপরের সমীকরণে R1 আছে, স্মল R1 আছে, R2 আছে, তাই নাকি এই মানগুলো আছে, তাহলে এখান থেকে যদি আমরা R3 কে সরিয়ে
অন্য মানগুলো নিয়ে আসতে চাই, ঠিক আছে, আমরা যদি অন্য মানকে নিয়ে আসতে, যেমন এখানে I2 আর I1 আছে, আর এখানেও R3 আর I1 আছে, আমরা R3 কে সরিয়ে যদি I1 এবং I2 কে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই সমীকরণের সহায়তা নিব, অর্থাৎ সেক্ষেত্রে I3 = I1 - I2, এখানে বসালেই আমরা কি হবে, এখানে শুধু I1 এবং I2 থাকবে। আবার এই যে 2 নম্বর সমীকরণে কিন্তু I1 এবং I2 থাকবে শুধু, সুতরাং তখন এই দুটি সমীকরণে কি করা যাবে, তখন সমাধান বের করা যাবে। তো আমরা এই 2 নম্বর সমীকরণ অথবা এই যে 3 নম্বর সমীকরণ তৈরি হলো, এই দুটি সমীকরণে আমরা যে কোনো একটি সমীকরণে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা সাহায্য নিয়ে আমরা অনুরূপ দুটি সমীকরণ তৈরি করে তাদেরকে আমরা সমাধান করে আমরা এই প্রবাহ মাত্রাগুলো নির্ণয় করতে পারি। মূলত এই সমাধানগুলি তোমাদের জন্য মোটেই কঠিন কিছু নয়। আমি মনে করি যে এই যে বর্তনীতে আমরা কিরশফের সূত্র কি করে প্রয়োগ করছি এটি কিন্তু মুখ্য বিষয়, এটি বুঝতে পারাটাই হচ্ছে মুখ্য বিষয়, সঠিকভাবে প্রয়োগ করতে পারাটাই হচ্ছে মানে মুখ্য বিষয়। সুতরাং সেটি তোমরা শিখলা কিনা সেটাই বিবেচ্য। তো আমরা তোমাদের এখানে আরটি সার্কিট তোমরা দেখতে পাচ্ছ। এবার এই সার্কিটে আমি আছি না, তোমাদের স্ক্রিনে যেটা দেওয়া আছে সেটা থেকে সরাসরি আমি তোমাদের বলতে চাচ্ছি যে তোমরা আমার সঙ্গে খেয়াল করো যে এটা তোমরা পারছো কিনা। আমাদের যে সার্কিটটা দেওয়া আছে এখানে এই সার্কিটটাতে A B C D E F A এখানে 3টি বা 4টি উৎস আছে, 4টি উৎস আছে আর তার সঙ্গে রোধ আছে বেশ কিছু। প্রথমে যদি আমরা A B E F A এই বদ্ধপাটা প্রথমে আমরা কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করি, তাহলে সেই কিরশফের প্রথম সূত্র প্রয়োগের ক্ষেত্রে আমরা হয় বি বিন্দুতে না হলে ই বিন্দুতে আমরা কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে কিরশফের প্রথম সূত্র যদি আমরা বি বিন্দুতে প্রয়োগ করি, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে I1 প্রবাহটা বি বিন্দুর দিকে আসছে আর I2 আর I3 বি বিন্দু থেকে নির্গত হয়ে যাচ্ছে। সুতরাং কিরশফের প্রথম সূত্র অনুসারে আমরা বি বিন্দুতে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি I1 = I2 + I3। এবার A B E F A এই বদ্ধ বর্তনীতে A B E F A বদ্ধ বর্তনীতে দ্বিতীয় সূত্রানুসারে আমরা লিখতে পারি যে দেখো প্রথমেই যে আমরা I1 প্রবাহ স্মল r1 এর ভিতর দিয়ে I1 প্রবাহ যাচ্ছে, আমরা এ থেকে যাত্রা শুরু করলাম ক্লকওয়াইজ, তাহলে এ থেকে বির দিকে যাচ্ছি, প্রবাহ আমাদের সঙ্গেই যাচ্ছে, R1 রোধকে প্রবাহ আমাদের সঙ্গে অতিক্রম করছে, সুতরাং এক্ষেত্রে I1 হবে ঋণাত্মক। তাহলে আমরা লিখতে পারছি I1 R1 মাইনাস I1 × R1। এবার বি থেকে আমরা ইর দিকে যাচ্ছি, বি থেকে ইর দিকে যাওয়ার সময় বি থেকে জিতে যাচ্ছি প্রথমে, তাহলে এক্ষেত্রেও কিন্তু I3 প্রবাহ R2 রোধকে আমাদের সঙ্গে অতিক্রম করছে একই দিক থেকে, তাই নয় কি? সুতরাং এক্ষেত্রে I3 হয়ে যাচ্ছে কি ঋণাত্মক, I3 R2 মাইনাস। এবার আমরা কোষটাকে জি থেকে কোষটাকে অতিক্রম করছি ছোট প্রান্ত থেকে বড় প্রান্তের দিকে, সুতরাং এক্ষেত্রে কিন্তু E2 হবে ধনাত্মক প্লাস E2। আমরা R2 রোধকে অতিক্রম করছি প্রবাহের দিকেই, অর্থাৎ কি আমরা জি থেকে ইতে যখন যাচ্ছি তখন স্মল r2 যে রোধটা আছে সেটাকে অতিক্রম করছি, আমরা যেদিক থেকে প্রবাহ আমাদের সঙ্গেই সেই দিক থেকে অতিক্রম করছে, সুতরাং এটি হবে ঋণাত্মক, তাহলে মাইনাস I3 R2 স্মল r2। এবার ই থেকে এফ এ যাচ্ছি, আমরা R4 রোধকে অতিক্রম করছি ঘড়ির কাঁটার দিক অনুসারে, অর্থাৎ ই থেকে এফ এর দিকে যাচ্ছি, প্রবাহ আমাদের সঙ্গে কিন্তু ই থেকে এফ এর দিকে যাচ্ছে। কোন প্রবাহ এটা? এটা I1 প্রবাহ, তাহলে সেক্ষেত্রে I1 এক্ষেত্রে ঋণাত্মক। এবার E1
এই কোষকে আমরা অতিক্রম করছি ছোট প্রান্ত থেকে বড় প্রান্তের দিকে, সুতরাং এক্ষেত্রে এটি হবে কি, এটি হবে ধনাত্মক প্লাস E1। আমরা স্মল r1 কোষটাকে রোডটাকে অতিক্রম করছি এফ থেকে এর দিকে, অর্থাৎ প্রবাহ আমাদের সঙ্গে এফ থেকে এর দিকে যাচ্ছে, সুতরাং এক্ষেত্রে I1 হবে ঋণাত্মক, I1 R1 ঋণাত্মক 0। এটি হচ্ছে আমাদের এ বি ই এফ এ এই বদ্ধ বর্তনীতে আমাদের কৃষ্ণবির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা এরকম একটি সমীকরণ পাচ্ছি। তোমরা সবাই মান বসিয়ে নেবে এখানে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা বি সি ডি ই বি এই বদ্ধ বর্তনীতে এখানে আমরা একই রকম ভাবে প্রথমে বি থেকে যাত্রা শুরু করছি, বি থেকে সির দিকে যাচ্ছি, তাহলে বি থেকে সির দিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের R3 রোধকে আমরা অতিক্রম করছি, বি থেকে সির দিকে প্রবাহ I2 আমাদের সঙ্গে একই দিকে যাচ্ছে, সুতরাং এক্ষেত্রে I2 ঋণাত্মক, তাহলে I2 R3 ঋণাত্মক হচ্ছে মাইনাস I2 R3। এবার আমরা E3 কোষকে অতিক্রম করছি ছোট প্রান্ত থেকে বড় প্রান্তের দিকে, সুতরাং E3 হবে ধনাত্মক। আমরা স্মল R3 রোডটাকে অতিক্রম করছি সি থেকে ডি দিন দিকে, প্রবাহ আমাদের সঙ্গে সেদিকে যাচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে I2 R3 হবে ঋণাত্মক। আমরা R4 স্মল R4 রোডটাকে আমরা অতিক্রম করছি ডি থেকে ইর দিকে এবং প্রবাহ আমাদের সঙ্গে সেদিকেই যাচ্ছে, রোডটাকে একই দিক থেকে অতিক্রম করছে, সুতরাং এই ক্ষেত্রে I2 এটিও হবে ঋণাত্মক মাইনাস I2 R4। আমরা E4 কোষটাকে খেয়াল করো আমরা অতিক্রম করছি বড় প্রান্ত থেকে ছোট প্রান্তের দিকে, সুতরাং এটা কি হয়ে যাবে, এটি কিন্তু হবে ঋণাত্মক মাইনাস E4। এবার ই বিন্দু থেকে আমরা R2 কে অতিক্রম করছি, স্মল R2 কে অতিক্রম করছি প্রবাহের বিপরীত দিক থেকে, অর্থাৎ আমরা যাচ্ছি ই থেকে জির দিকে আর প্রবাহ যাচ্ছে I3 প্রবাহ আসছে আমাদের বিপরীত দিক থেকে, সুতরাং R2 রোধকে আমরা যে দিক থেকে অতিক্রম করছি প্রবাহ অতিক্রম করছে তার বিপরীত দিক থেকে, সুতরাং এক্ষেত্রে এটি হবে ধনাত্মক। সুতরাং আমরা লিখতে পারি প্লাস I3 R2। এবার E2 এটাকে আমরা অতিক্রম করছি বড় প্রান্ত থেকে ছোট প্রান্তের দিকে যাচ্ছি, সুতরাং এটি হবে ঋণাত্মক, E2 হবে ঋণাত্মক। R2 রোধটাকে ক্যাপিটাল R2 রোধটাকে আমরা অতিক্রম করছি জি থেকে বির দিকে, কিন্তু প্রবাহ I3 অতিক্রম করছে আমাদের বিপরীত দিক থেকে, সুতরাং এটি হবে ধনাত্মক, সুতরাং এক্ষেত্রে আমরা লিখব মাইনাস I3 R2। সরি এটি প্লাস হবে, এটি প্লাস হবে আর ক্যাপিটাল R2 হবে, সুতরাং এগুলো সবগুলো সমষ্টি কি 0। এখানে তোমরা একই রকম ভাবে সবগুলো মান বসাবে এবং যে কোনো একটি সমীকরণে 1 নম্বর সমীকরণের সহায়তা নিয়ে অনুরূপ সমীকরণ তৈরি করে তোমরা দুটি সমীকরণের সমাধান নির্ণয় করলেই তোমরা I1 I2 I3 এই মানগুলি পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় তোমাদেরকে চেষ্টা করার জন্য বলছি, তোমরা যেন বাসায় এগুলো অবশ্যই নিজেরা চেষ্টা করবে এবং সমাধানগুলো বের করবে। আমরা এরপরে চলে যাব যে তুল্য রোধ নির্ণয়। তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে এটা খুব সাধারণ একটি বিষয়। এরকম কোনো সার্কিট যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা 12 ভোল্ট যে বিভব আছে তার এগেনস্টে আমাদেরকে 12 ভোল্ট যে বিভব আছে তার দুই প্রান্তের মাঝে আমাদের তুল্য রোধ বের করতে বলছে। এটা সহজ। আমরা একটু কঠিন সার্কিটগুলোর দিকে যাই যেগুলোতে তোমরা সহজেই পারবে, যেহেতু আমাদের রিভাইজড ক্লাস, সুতরাং আমরা ধরে নিচ্ছি বা আমি ধরে নিচ্ছি যে তোমরা মোটামুটি সবই পারো, কিন্তু কিছুটা জটিল ক্ষেত্রগুলো আমরা আলোচনা করলে আমরা মনে হয় যে সেটা তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো এই জন্য এখন যে সার্কিটটা আছে এখানে দেখো, এখানে অনেকগুলো রোধ আছে, R1 R2 R3, এখানে 10টা রোধ আছে, তাই না? এবং এ এবং বি প্রান্তের মাঝে এখানে তুল্য রোধ বের করতে বলছে। তো প্রথমেই আমরা কি করবো, সবচেয়ে বাইরে থেকে শুরু করব। খেয়াল করো যে তোমরা R8 এবং R10 এই দুটি আছে শ্রেণীতে, R8 এবং R10 এই দুটি আছে শ্রেণীতে। তো আমি তোমাদেরকে
তাহলে প্রথমে আমরা RS বের করে RS1 বের করছি। RS1 তাহলে সেক্ষেত্রে R8 এবং R10 শ্রেণীতে আছে। আমাদের সেটির মান হচ্ছে 10 এবং 2 12 ওহম। এবার যে এই যে RS1 সেটি আবার কিন্তু সমান্তরালে থাকছে R9 এর সঙ্গে। তাহলে R9, সুতরাং এই ক্ষেত্রে আমরা 1 RP1 is equal to 1 by R9 plus 1 by RS1। 1 by R9 এর মান দেওয়া আছে 6 ওহম। এটা হচ্ছে 4 ওহম। এবার একই রকম ভাবে R9 এবং R7 তারা আবার আছে শ্রেণীতে। তাহলে আমরা এই যে পেলাম যে R9 এবং RS1 মিলে কি তৈরি করলো RP1, এই RP1 আবার R7 এর সঙ্গে আছে শ্রেণীতে। সুতরাং আমরা লিখতে পারি RS2 is equal to RP1 plus R7। RP1 সেখানে হচ্ছে যে RP1 এর মান অলরেডি আমরা 4 পেয়েছি, আর R7 হচ্ছে 8 12 ওহম। এবার আবার যদি R7 কে যদি আমরা R7 এবং R9 অর্থাৎ R7 এবং RP1 মিলে যে RST তৈরি করলো, এটি কিন্তু R6 এর সঙ্গে আবার থাকবে সমান্তরালে। সুতরাং এখানে আমরা RP2 1 by RP2 is equal to 1 by RS2 plus 1 by R6। 1 by RS2 এর মান হচ্ছে 1 by 12 এবং 1 by R6 এর মান হচ্ছে 1 by 6। সুতরাং RP2 is equal to হবে 4 ওহম। এভাবে এই 4 ওহম আবার R5 এর সঙ্গে শ্রেণীতে থাকবে। তাহলে সেক্ষেত্রে RS3 4 আর 4, সেক্ষেত্রে RP2 প্লাস R5। RP2 আমরা 4 ওহম এখানে পেয়েছি, ওটাও 4 ওহম আছে, তাহলে দুটো মিলিয়ে হবে আমাদের 4 plus 4 সমান সমান 8 ওহম। এবার এই যে RS3, এই RS3 কিন্তু আবার R4 এর সঙ্গে সমান্তরালে থাকবে, তাই নাকি? তাহলে এবার 1 by RP3 is equal to 1 by RS3 plus 1 by R5 R4 সমান সমান 1 by 8 plus 1 by 8। সুতরাং RP3 is equal to 4। এই 4 ওহম আবার R3 এর সঙ্গে শ্রেণীতে থাকবে। সুতরাং আমরা লিখতে পারি RS4 is equal to RP3 plus R3 সমান সমান 8 ওহম। 4 আর 4 8 ওহম। এবার এই RS4 আবার R2 এর সঙ্গে আবার সমান্তরালে আছে। সুতরাং 1 by RP4 is equal to 1 by RS4 plus 1 by R2, যেটা সমান সমান 1 by 8 plus 1 by 8। সুতরাং RP4 is equal to আমাদের হচ্ছে 4 ওহম। এবার এই RP4 এটা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে যে R1 এর সঙ্গে আছে শ্রেণীতে, তাই নাকি? সুতরাং আমাদের মোট তাহলে A এবং B বিন্দুর মাঝে মোট রোধ হচ্ছে, সুতরাং RAB is equal to R1 plus RP4, যেটা সমান সমান আমরা পাচ্ছি 6 আর 4 10, যোগ করলে 10 পাচ্ছি, 10 ওহম। এটি হচ্ছে আমাদের A এবং B বিন্দুর মাঝে তুল্য রোধ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটিও তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। প্রথমে তোমরা যে একদম সর্ববহিস্থের দিকে চলে যাও, তোমরা সবচেয়ে বাহির দিকে চলে যাও, যে 1 এবং 5
এই দুটি শ্রেণীতে আছে, সেটি আবার ডি এবং বির মাঝে যে 4 ওহম আছে তার সঙ্গে সমান্তরালে থাকবে। এবার বি বিন্দু, এবার কি এইটি, আমি সার্কিটটাকে একে একে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। তাহলে প্রথমেই 1 এবং 5 শ্রেণীতে, 1 এবং 5 শ্রেণীতে, সুতরাং 1 এবং 5 থেকে একটাই রোধ তৈরি হবে শ্রেণীতে, 5 এবং 1 যোগ করলে 6 ওহম। এবার এই 4 এবং এই 6 এর আবার সমান্তরাল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে 1/RP1 is equal to 1/4 plus 1/6 তাহলে এটা হয়ে গেল দুটি মিলে একটি হয়ে গেল, সেটি হচ্ছে RP1, সেটা হচ্ছে 12/5 ওহম। এবার আমরা এই বিন্দু আর এই বিন্দু কিন্তু একই, অর্থাৎ এর ভিতরে কোনো রোধ নেই। আসলে মূলত আমরা যদি এভাবে দেখি, সুতরাং এখানে এটা যদি এইভাবেও না নিই, আমরা যদি সহজ করে আঁকি, এখানে যেভাবে আঁকা আছে মনে হচ্ছে আমাদের কাছে অনেক জটিল মনে হচ্ছে আসলে। তাহলে আমাদের RP1 এবং এই যে 12 ওহম এর আবার কিভাবে আছে, সমান্তরালে আছে। সুতরাং আমরা এখান থেকে RP2 is equal to 1/RP2, সেটা আমরা বের করবো 1/RP1 প্লাস 1/12। ঠিক আছে, তাহলে আমরা যখন এই দুটো মিলে একটা রোধ তৈরি হয়ে গেল, আমাদের এই দুটি মিলে একটি রোধ তৈরি হয়ে যাবে, সেটি হবে আমাদের 1/RP2। আমি মান বের করছি না, তোমরা বের করে নিবে। এই 1/RP2 আর 1 ওহম এর আবার কিভাবে থাকলো তাহলে শ্রেণীতে, সেক্ষেত্রে আমরা RS2 is equal to 1 plus RP2 এটা বের করে নিব। তো এরা তাহলে এই দুটি রোধ মিলে এখন এখানে হয়ে গেল 1 RS2। এখন RS2 6 ওহম 3 ওহম এরা সবগুলো থাকবে কিভাবে, সমান্তরালে। সুতরাং এখানে 1/RP3 is equal to 1/RS2 plus 1/6 plus 1/3। এখান থেকে আমরা RP3 এর মান বের করে নেব। এই RP3, সুতরাং আমাদের এই সবগুলো রোধের তুল্য রোধ বের হয়ে গেল RP3। এবার আমরা সুতরাং তুল্য রোধ RP is equal to 10 plus RP3। এভাবে আমরা এই
সার্কিটের মোট যে তুল্য রোধ সেটা আমরা এ এবং বি বিন্দুর মাঝে বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন আরেকটা সার্কিট শেখাবো যেটাকে বলা হচ্ছে যে ডেল্টা টু স্টার একটা থিওরাম। এটার জাস্ট প্রয়োগটা আমি দেখাবো তোমাদের, যে দু একটি বিষয় তোমাদের বইয়ের দেয়া এরকম ধরনের সার্কিট দেওয়া আছে, যদিও সিলেবাসে আমাদের এই ধরনের সার্কিটগুলো আলোচনা নেই। আমি যেরকম দেখালাম সর্বোচ্চ এরকম জটিল সার্কিট তোমাদের আসতে পারে, কিন্তু কোন কোন সার্কিট তোমাদের বইয়ে দেয়া আছে সেগুলো অনুশীলনেতে দেওয়া আছে। তো সেরকম সার্কিটগুলো যেন তোমরা অ্যানালাইসিস করতে পারো, তার জন্য আমি তোমাদেরকে একটি থিওরাম প্রয়োগ দেখাচ্ছি, যেটাকে আমরা বলছি ডেল্টা টু স্টার থিওরাম। এর প্রয়োগ দেখাবো। এটি R1, R2, R3। এটি একটি ডেল বা ডেল্টা। আমরা এটাকে স্টার পরিণত করতে চাই, অর্থাৎ আমরা এরকম একটা সার্কিট এটা থেকে স্টার তৈরি করতে চাই। এটাকে এই তিনটি সার্কিটে এই তিনটি রোধের সাহায্যে আমরা এরকম পি কিউ এস এরকম তিনটি রোধ তৈরি করতে চাই। তাহলে আমরা ডেল্টা থেকে স্টার বানাতে চাই। আমরা এই স্টারটাকে আমরা ডেল্টার ভিতরে স্থাপন করে দিলাম। আমরা এটা তাহলে পি, এটা কিউ, এটা এস। তাহলে দেখো আমরা কিভাবে এখানে লিখছি যে পি ইজ ইকুয়াল টু পি এর উভয় পাশের যে দুটি রোধ সেটা হচ্ছে R1 এবং R3। সুতরাং আমরা এখানে R1 R3 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3 কিউ ইজ ইকুয়াল টু কিউ এর দুই পাশের দুটি রোধের গুণ করছে R1 R2 ডিভাইড বাই কি ডেল্টার তিনটি বাহুর রোধের সমষ্টি। এবার এস এর দুই প্রান্তের দুইটা রোধ গুণ করে দিচ্ছি আমরা R2 ইন্টু R3 ডিভাইড বাই ডেল্টার প্রত্যেকটা বাহুর রোধের সমষ্টি। তাহলে এভাবে যদি আমাদের R1 R2 এবং R3 মান জানা থাকে, আমরা এই R1 R2 R3 এটার সাহায্যে আমরা এই ধরনের একটা সার্কিটের রোধ বের করে দিতে পারবো। এরকম তিনটি রোধের মান বের করে দেবো, যেটা স্টার আকৃতির আছে বলে আমরা স্টার বলছি। তাহলে আগে ছিল ডেল্টা, সেখান থেকে আমরা কি করলাম স্টার। তো শিক্ষার্থীরা, যদি এরকম একটা সার্কিট তোমাদেরকে দেওয়া হয়, যে সার্কিটের যদি বলা হয় এ এবং বি বিন্দুর মাঝে মোট তুল্য রোধ নির্ণয় করো, তো নিঃসন্দেহে এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা এক্ষেত্রে কি করতে পারি, আমরা এখানে ওই যে স্টার ডেল্টা টু স্টার থিওরামটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করছি, আমি যে কোনো একটাতে স্টার, যে কোনো একটা ডেল্টাতে, অর্থাৎ এখানে তো দুটি ডেল্টা, তাই না, এটা একটা ডেল্টা, এই দুটি ডেল্টার যে কোনো একটিতে আমরা স্টার তৈরি করব।
আমাদের এগুলো যদি হয় R6 R7 R8, তাহলে খেয়াল করো প্রথমে আমরা R6 এর মান যদি বের করতে চাই, R6 সমান সমান R6 এর দুই প্রান্তের দুই পাশের দুটি রোধ হচ্ছে R1 ইন্টু R2 R4 ডিভাইড বাই R1 প্লাস R4 প্লাস R5, অর্থাৎ এই যে ডেল্টাটা নিয়েছে প্রথম যে ডেল্টা, এই ডেল্টার তিনটা বাহু রোধ কি R1 R4 আর R5। এবার আমরা R6 তো বের করলাম, R7 এর দুই প্রান্তের দুই পাশের দুটি রোধ R1 এবং R5, সুতরাং R7 ইজ ইকুয়াল টু R1 into R5 ডিভাইড বাই R1 প্লাস R4 প্লাস R5। এবার R8 একই রকম ভাবে R8 সমান সমান আমরা লিখছি R4 into R5 ডিভাইড বাই R1 প্লাস R4 প্লাস R5। যেহেতু আমাদের R1 R4 R5 এই তিনটির মানই দেয়া থাকবে অঙ্কে, তাহলে তিনটির মানই দেয়া থাকবে অঙ্কে, সুতরাং আমরা কি খুব সহজে R6 R7 এবং R8 বের করে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের যে ডেল্টার সহায়তা নিলাম আমাদের সেটি আর থাকলো না, আমাদের এখন চলে আসলো R7 6 এবং 8, যেটির মান আমরা অলরেডি বের করে নিয়েছি। সুতরাং এই যে সার্কিট, এখন এটা খুব সহজে আমরা এর সমাধান দিতে পারবো, কারণ এখানে দেখো R7 এবং R2 তারা আছে শ্রেণীতে, আবার R8 এবং R3 আছে শ্রেণীতে, উপরের বাহুটার সঙ্গে নিচের বাহুটা আবার থাকবে সমান্তরালে, সেটি আবার R6 এর সঙ্গে শ্রেণীতে, সুতরাং আমরা A এবং B বিন্দুর মাঝে তুল্য রোধ নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে তোমরা খেয়াল করো যে এখানে তোমাদের যে চিত্র দেওয়া আছে, এখানে যদি এরকম চিত্র দেওয়া থাকে, উপরের চিত্রটা এ চিত্রটা খেয়াল করো, এই এ চিত্রটাতে যে রোধগুলো দেওয়া আছে, এই রোধগুলোর যদি তুল্য রোধ বের করতে বলা হয়, তাহলে সেই রোধটাকে আমরা নিচের এভাবে সাজাবো। ঠিক আছে, আমরা এ আর বি বিন্দুর মাঝে যে রোধগুলো দেওয়া আছে সেগুলোকে এভাবে সাজালাম। খেয়াল করো তোমরা, এখানে প্রথমে কি করা হলো, দুটি প্রান্তের মাঝে এ এবং বি এভাবে দিয়ে দেওয়া হলো। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে এখানে আমরা কি করলাম, উপরের সার্কিটটা কিন্তু আমাদেরকে সাজাতে হবে, উপরের সার্কিটটা সমাধান করতে হবে, সেটাকে আমরা সাজিয়ে দেবো নিচের মতন করে। তাহলে আমরা কি করলাম, উভয় প্রান্তে দিয়ে দিলাম এ এবং বি, মাঝে দেখো সি এবং ডি দুটি বিন্দু দেওয়া আছে, তাহলে উপরের সার্কিটটাকে কিন্তু নিচেরটার মতনই করে লেখা যায়, তাই না? এ এবং সি এর মাঝে আছে কি, আমি যদি এটাকে আরেকটু পরিষ্কার করে দিই, তোমরা একটু খেয়াল করো, তাহলে এখানে আমি বোর্ডে আছি, এ আর বি বিন্দুর মাঝে আমাদেরকে তুল্য রোধ বের করতে বলছে। তো আমরা এই সার্কিটটাকে দেখো, আমরা এই যে যেভাবে সাজাবো, তাহলে প্রথমে আমরা কি করলাম যে দুটা ডেল দিয়ে সাজাবো। খেয়াল করো যে এ আর বি দিলাম, তাহলে এই দুইটা বিন্দুর নাম দিলাম যথাক্রমে সি এবং ডি। এ আর সির মাঝে আছে R1, তাহলে আমরা এখানে এটাকে এ বিন্দু নাম দিলাম, এটাকে বি বিন্দু নাম দিলাম, এটা সি এবং এটা ডি। এ আর সি এর মাঝে আছে R1, তাহলে এ আর সি এর মাঝে R1, সি আর ডি এর মাঝে আছে R3, সি এবং ডি এর মাঝে R3 কে দিয়ে দিলাম, ডি এবং বি এর মাঝে R5, ডি এবং ডি এর মাঝে R5, এ এবং ডি এর মাঝে আছে R2, এ এবং ডি এর মাঝে R2, সি এবং বি এর মাঝে আছে R4, সি এবং বি এর মাঝে আছে R4। তাহলে প্রিয় শিক্ষার্থী, মূলত এই সার্কিটটা কিন্তু এটাই,
সুতরাং আমরা যখন এভাবে পেয়ে গেলাম, এখানে দুটি ডেল্টা আছে, যে কোনো একটা ডেল্টার ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করব? স্টার প্রয়োগ করব, তাই না? যেমন এখান থেকে আমরা এটা স্টার প্রয়োগ করে আমরা এটাকে নাম দিলাম R12, এইটাকে নাম দিলাম R13, এটাকে নাম দিলাম R23। আমরা তাহলে R12 বের করে নিচ্ছি। R12 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আমরা একই রকম ভাবে R13 বের করে নিচ্ছি, R1 ইন্টু R3 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3, এবং সর্বশেষে আমরা বের করছি R23 সমান সমান R2 ইন্টু R3 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3। সুতরাং আমরা ডেল্টা থেকে স্টার কনভার্সন আমরা করে নিলাম। এবারে আমাদের সার্কিটে চেনা হয়ে গেল এবং সহজ হয়ে গেল। আমরা খুব সহজে কিন্তু এবার R13 এবং R4 কে শ্রেণীতে, R23 R5 কে শ্রেণীতে নিয়ে আবার তাদেরকে আবার সমান্তরালে সাজিয়ে সেটাকে যদি আমরা এই যে এটা কত ছিল R23 এর সঙ্গে, সরি R23 না, এটা তো ছিল হচ্ছে যে R1, R12, এই R12 এর সঙ্গে শ্রেণীতে সাজালে আমাদের এটা তুল্যরোধ বের হয়ে যাবে। আমরা সর্বশেষ সার্কিটটা দেখব, শুধু জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়া। মূলত এই যে তোমাদের বোর্ডে যে সার্কিটটা দেখছো, যে এই সার্কিটটাকেও কিন্তু আমরা এই যে ডেল্টার সহায়তা নিয়ে ডেল্টা টু স্টার কনভার্সনে যেতে, বা ডেল্টা টু স্টার লাগবে না, আসলে এখানে ডেল্টা স্টারের কোনো প্রয়োজন নেই। দেখো এই সার্কিটটাকে দেখে মনে হচ্ছে কিন্তু আমাদের অনেক কোডের একটা সার্কিট, কিন্তু এটাকে কিন্তু আমরা খুব সহজে সাজাতে পারি। এখানে যেটি দেওয়া আছে সেটা এরকম। এই তো আমরা এটাকে সাজিয়ে ফেলি। আমরা ওইভাবে এ আর বি দিই, অর্থাৎ এ বি দুটো প্রান্ত দিলাম, এটা সি এটা ডি। আমরা এ সির মাঝে R1 দিলাম, সি আর ডির মাঝে R2 দিলাম, ডি আর বির মাঝে R3 দিলাম, এবার এ আর ডি এর মাঝে সরাসরি যুক্ত আছে, অর্থাৎ এ আর ডি বিন্দু একটাই বিন্দু, সি আর বি তারাও সরাসরি যুক্ত আছে। এই তো হলো আমাদের সার্কিট। আসলে মূলত কি, আমরা বি বিন্দু আর এ বিন্দু যদি একই হয় তাহলে আমরা এটাকে লিখতে পারছি এভাবে, এ বিন্দু এ অথবা ডি একই বিন্দু। তাহলে R1 এর এক প্রান্ত যুক্ত আছে এর সাথে, R3 R2 এর এক প্রান্ত আছে এ বা ডির সঙ্গে, এ বা ডি একই বিন্দু। তাহলে সুতরাং R2 এর আরেক প্রান্ত একই বিন্দুতে যুক্ত, এমনকি R3 এর অপর প্রান্ত ডির সঙ্গে, যেটি আসলে এ বিন্দু, যুক্ত আছে। R1 এর অপর প্রান্ত সি আর বি অ্যাকচুয়ালি একই এক বিন্দু, অর্থাৎ সেক্ষেত্রে আমরা R1 এর অপর প্রান্ত যে সি বা বি বিন্দুর সঙ্গে যুক্ত করে দিলাম, R2 এর অপর প্রান্ত সি বা বির সঙ্গে যুক্ত, এমনকি R3 অপর প্রান্ত সি বা বির সঙ্গে যুক্ত। মূলত তাহলে R1 R2 R3 এটা এই তিনটি রোধ আসলে কিভাবে আছে, এরা মূলত পরস্পরের সাথে সমান্তরালে আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস ছিল। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা, আমি যেভাবে তোমাদের দেখালাম বা শেখালাম, তোমরা এই সমাধানগুলোতে, মানে এই সার্কিটগুলোতে একটা মান বসিয়ে দিয়ে তোমরা নিজেদের মতো করে ক্যালকুলেশন করে চেষ্টা করবে সমাধান করার। তো আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।